আয়তঘন ক্লাস 10 কোষে দেখি 4 পার্ট 2। তো আগের পার্টে কিন্তু আমরা আয়তঘন ও ঘনকের কিছু সূত্র শিখছিলাম এবং সেই সূত্রে বেস করে কিন্তু 8 অবধি অঙ্কগুলো করছিলাম। তো আজকে কিন্তু 9 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? তো 9 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। তো একটা ছবি আঁকি, ছবিটা আঁকলে কিছুটা বুঝতে পারবে। তো দেখো, ধরে নাও এটা হচ্ছে আয়তঘন, এটা হলো আয়তঘন। আমি শুধু একটা পার্ট আঁকলাম। সে আয়তঘনকের আয়তনটা কত? 432 ঘন সেমি, 432 ঘন সেমি। তো কি বলছে যে এই যে আয়তঘনটাকে সমান দুই ভাগে ভাগ করে ঘনক বানাইছে, মানে একদম মাঝখানে কাটছে। মাঝখানে কাটার পর এই দুইটা ঘনক তৈরি হয়েছে, ঠিক আছে? দুইটা ঘনক তৈরি হয়েছে এবং এই দুইটা ঘনকের সমষ্টিটাই কিন্তু 432 ঘন সেমি। তাহলে প্রত্যেকটা ঘনকের আয়তন কত হবে? তাহলে এটা হয়ে যাবে 216 ঘন সেমি, এটাও হয়ে যাবে 216। কারণ এই যে বড় আয়তঘনটাকে কেটে দুটি ঘনকে পরিণত করছে এবং সমান আয়তন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই 216 হবে। তাহলে বলছে যে এই যে ঘনক দুটো তৈরি হলো, ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? তো কি করব, প্রদত্ত যেটা আছে সেটাকে লিখে নিই, সমাধানটা এখান থেকে করব, ঠিক আছে? সমাধানটা প্রদত্ত সমকোণী চৌপল বা আয়তঘন একই প্রদত্ত সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, এটা বলা আছে। এবার এই যে সমকোণী চৌপলটিকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। এখন সমকোণী চৌপলকে কি করছে, লেখাটা লিখি। সমকোণী চৌপলকে সমান আয়তন বিশিষ্ট, বইয়ের লাইনটা একদম লিখে দিবে, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে একটি ঘনকের আয়তন কত হবে? একটি ঘনকের আয়তন 216 ঘন সেমি। আমি একটি ঘনকের কথা বললাম কিন্তু, ঠিক আছে? দুটি ঘনকের সমষ্টি তো 432, তাহলে একটির কত হবে? 216। তাহলে শর্ত মতে কি আছে যে একটা ঘনকের আয়তন দেওয়া আছে 216 ঘন সেমি। শর্ত মতে এইটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্যের কিউব, মানে আমরা আয়তন কোন ফর্মুলা দিয়ে ইউজ করি? বাহুর দৈর্ঘ্যের কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 216, এটা দেওয়া আছে, তাই না? একটা ঘনকের আয়তন বের করতে হলে কোন ফর্মুলা ইউজ করি আমরা? একটি ঘনকের আয়তন বের করতে হলে বাহুর কিউব, তাহলে বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 216। দেখো 6 এর কিউব লেখা যায়, 6 এর কিউব, 6কে 3 বার গুণ করবে তাহলে কি হবে? 216 হবে। তাহলে এইখানে বাহুর কিউব, তাহলে এই 3 কাটলো, পাওয়ারে 3টা, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য হবে 6। তাহলে যাহা বাহুর দৈর্ঘ্য তাই হচ্ছে ঘনকের ধার, তাই না? তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? 6 সেমি। এটাই অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা কিন্তু ভালো করে করবে, এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্ত ঘনকের ঘনফলের অনুপাত কত? ঘনফল মানে আয়তনের অনুপাত কত, সেটা তোমাকে হিসাব করতে বলছে। একটা ছবি আঁকি, ছবি আঁকলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? 10 নম্বরটা কি বলছে, ধরে নাও এটা হচ্ছে ঘনক হলে কি হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে প্রত্যেকটা বাহুটার কি হবে? দৈর্ঘ্য সমান।
ধরে নাও এটা হলো ঘন, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক, 10 একক করে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি থাকে তার মানে এর আয়তন থাকবে। তাহলে আয়তন কি হবে? 10 কিউব। 10 কিউব মানে কত হলো? তো 1000, তাই না? 10 কিউব মানে কত হয়ে যাবে? 1000। এইবার এই ঘনকটার প্রত্যেকটা বাহুকে যদি আমি 50% করে কমাই, কত পার্সেন্ট করে? 50% করে কমাই, 50% করে কমাচ্ছি, হ্রাস করছি প্রত্যেকটা বাহুকে, তাহলে এই যে ঘনকটা, প্রত্যেকটা বাহু কত সেমি হয়ে যাবে? 5 সেমি করে হয়ে যাবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে হবে। 5 সেমি, এইটা 5 সেমি, এইটা 5 সেমি, এইটা 5 সেমি, এইটা 5 সেমি। তাহলে 5 সেমি যদি হয় তারও একটা আয়তন থাকবে। তাহলে ঘনকের আয়তন বা ঘনফল কীভাবে বের করি? বাহুর কিউব, তার মানে 5-এর কিউব। 5-এর কিউব হলে কত হবে? 125। 5 গুণন 5 গুণন 5, তাহলে কত হয়ে যাবে? 125। তাহলে বলছি এই যে আয়তনটা বের হলো, মানে মূল ঘনকের আয়তন কত? 1000। আর এই যে পরিবর্তিত ঘনকের আয়তন কত বের হলো? 125। তাহলে এই দুইটার অনুপাত বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা তো আমি ধরে নিছি যে এত একক, 10 একক, কিন্তু কোশ্চেনে কি বলা আছে 10 একক? না। তাহলে আমরা কি ধরে নিব? যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, মানে মূল ঘনকের, ঠিক আছে? মূল ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। 10-এর জায়গায় আমরা কত ধরে নেব? এ ধরে নিব, ঠিক আছে? 10-এর জায়গায় আমরা এ ধরে নিব, 10-এর জায়গাগুলো এ ধরে নেব। এ যে কোনো দৈর্ঘ্য হতে পারে। তাহলে আমরা ধরে নেই, সমাধানটা এখান থেকে করবে, কিন্তু 10-এর সমাধান এখান থেকে ধরে নেই। তাহলে মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে এ একক। তাহলে মূল ঘনকের আয়তন বাহুর দৈর্ঘ্যের কিউব, তার মানে কত হবে? ই কিউব ঘন একক, মানে এখানে যেটা 1000 বের হলো, ঠিক আছে? যেখানে এটা 1000 বের হলো 10 ধরার পরে। তাহলে দেখো বলছে প্রতিটি বাহুকে যদি 50% করে কমানো হয়, প্রতিটি বাহুকে 50% কমানো হলে পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো এখানে যখন 10 ছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, 50% কমানোর পর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 5। তার মানে এই যে 10কে, প্রত্যেকটা বাহু যদি 10 একক হয়, 10কে কত দিয়ে ভাগ করার পর 5 হয়েছে? 2 দিয়ে। 50% কমানো মানে হচ্ছে কত? 2 দিয়ে ভাগ করব। তার মানে যদি 10 থাকে তাহলে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। যদি এ থাকে তাহলে কত হয়ে যাবে? প্রত্যেকটা বাহু a/2। এর জায়গায় যদি 10 হয় তাহলে 5 হবে, এত একক, তাই না? এবার পরিবর্তিত ঘনকেরও নিশ্চয়ই কি থাকবে? আয়তন বা ঘনফল একই জিনিস। আয়তন বা হচ্ছে ঘনফল একই জিনিস। তাহলে কত হবে? এই যে বাহুর দৈর্ঘ্য a/2 এর কি হবে? কিউব, ঘন একক। তাহলে এর পাওয়ার হচ্ছে 3, তাহলে আর 2 এর পাওয়ার 3 মানে 2 কয়বার গুণ? 3 বার, তার মানে 8। a³/8 ঘন একক। এবার আমরা কি বের করতে বলছে? অতএব মূল ঘনক ও পরিবর্তিত যে ঘনকটা বের হলো, পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, এটা বের করতে বলছে। আয়তনের অনুপাত। তাহলে মূল ঘনকের আয়তনটা কত? a³। আর পরিবর্তিত ঘনকের আয়তনটা হচ্ছে a³/8। তার কি অনুপাত বের করতে বলছে। তার মানে অনুপাত থাকলে আমরা কি লিখি? যে a:b যদি কোথাও থাকে তার মানে a/b। এর মতো কাজ কি করছে এখানে? a³ আর b এখানে a³/8। তাহলে 8টা উপরে চলে যাবে, তাহলে 8 a³ বাই হচ্ছে a³।
একিউব একিউব কাটলো, কিছু নাই, মানে নিচে কত আছে, 1 আছে, তার মানে 8:1। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 8:1। ঠিক আছে, এটাই অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, একটি সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। ঠিক আছে, এবং উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। তাহলে বলছে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে। সমগ্র তলের ক্ষেত্রফলটার একটা ফর্মুলা আছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের কি কি বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এই তিনটে বের করতে হবে। কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে, সেজন্য আমরা কতগুলো জিনিস ধরে নেব। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেই যে সমকোণী চৌপল আকারের বাক্সের, সমকোণী চৌপল আকার বাক্সের দৈর্ঘ্য, তাই 3:2:1, তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি 3x, এত সেমি। কেন সেমি দেখলাম, কারণ আয়তনটা দেওয়া আছে ঘন সেমি, তার মানে দৈর্ঘ্যটা নিশ্চয়ই সেমি হবে। প্রস্থটা ধরে নিচ্ছি 2x, কারণ 3:2:1 অনুপাতে আছে, সেজন্য এটা ধরে নিচ্ছি 2x। x যা কিছু হতে পারে, x এর ভ্যালু 2, 3, 4, 5 যাই হোক না কেন, অনুপাতটা কিন্তু সেম থাকবে। তাহলে আর একটা বের করতে হবে উচ্চতাটা কত হবে, 1x বা x শুধু লিখলেই হবে। আর কি দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে আয়তন। তাহলে আয়তন সমকোণী চৌবলের কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটাই তো হচ্ছে সমকোণী চৌবল বা আয়তঘনকের আয়তন, উচ্চতা। এইটাই দেওয়া আছে কত, 384 ঘন সেমি। দৈর্ঘ্য কত, 3x, প্রস্থ কত, 2x ইন্টু হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 384। তাহলে এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6x, 3টা 6x3 384। তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে 384কে, 384 নিচে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 384কে দাঁড়াবে হচ্ছে 64। তাহলে 64, দেখো তো 4 কিউব না, 4 কিউব মানে 64, কিউব 3 উঠে গেল, তাহলে x কত বেরোলো, 4। অতএব সমকোণী চৌপল আকার এই যে বাক্সের, অতএব বাক্সের দৈর্ঘ্য কত পাচ্ছে, বাক্সের দৈর্ঘ্য 3x না, দৈর্ঘ্য ছিল 3x, তাহলে 3-এর সাথে 4 গুণ এত সেমি, তার মানে কত সেমি হচ্ছে, 12 সেমি। এটা গেল বাক্সের দৈর্ঘ্য। বাক্সের হচ্ছে প্রস্থ 2x, 2 ইন্টু এক্স বলতে 4, এত সেমি, তার মানে হচ্ছে 8 সেমি। বাক্সের উচ্চতাটা দেওয়া আছে 1x, তার মানে 1 ইন্টু এক্স বলতে 4, তার মানে 4 সেমি। এটা পেলাম। বাক্সের কি বের করতে বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা আমাদের আছে, ফর্মুলা 2 ইন্টু কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি বলছিলাম যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে এইভাবে লিখবে, উচ্চতা। আর কি করবে, যে দৈর্ঘ্যের সাথে একবার প্রস্থ গুণ, প্রস্থের সাথে উচ্চতা, আর উচ্চতার সাথে দৈর্ঘ্য গুণ, এইভাবে করবে। তার মানে বলতে যাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একবার দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ প্লাস প্রস্থর সাথে উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত কি বর্গ একক, বর্গ সেমি হবে। এর গুণ করব, দেখো দৈর্ঘ্য আর প্রস্থর গুণ করলে এই যে 12 আর হচ্ছে 8-এর গুণ করলে কত হয়ে যাবে, 96, তাই না, 96। প্রস্থ আর উচ্চতার গুণ করলে 4 32, আর উচ্চতা আর দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে 4 আর দৈর্ঘ্য হচ্ছে 12, 4 12 কত হয়ে যাবে, 48, এত বর্গ সেমি। 96, 32 আর 48 গুণ করলে দাঁড়াবে 176। 176-এর সাথে 2 গুণ করলে দাঁড়াবে 6 2 12, 7 2 14 আর 1
15 2 × 2 3 352 বর্গ সেমি। ঠিক আছে, 352 বর্গ সেমি, এটাই অ্যান্সার। তো 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। বলছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা 3 কেজি 75 গ্রাম, হ্যাঁ 750 গ্রাম। এত কিগ্রা হলে বলছে 1 ঘন সেমি চায়ের ওজন কত সেমি হবে সেটা হিসাব করে লিখি। একটা ছবিতে বোঝাই, হ্যাঁ। ধরে নাও এটা হলো চায়ের বাক্স, এইটা। তাহলে চায়ের বাক্স হলে নিশ্চয়ই ভেতরে চা রাখা যাবে, তাহলে চা রাখার জায়গাটা দেখাচ্ছি। ধরে নাও এই যে ভেতরে খালি অবস্থাটা, তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর কি উচ্চতা মানে গভীরতা। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত, 7.5 ডেসিমি, মানে এইটার দৈর্ঘ্য বলছে, আর প্রস্থ বলছে 6 ডেসিমি, আর উচ্চতা মানে এই যে 5.4 ডেসিমি। এবার বলছে এখানে যখন চা রাখবো, এখানে যখন চা পাতাগুলো রাখবো, তখন চা পাতা শুদ্ধ এই বাক্সটার যে ওজন, এই বাক্সটার ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। এই বাক্সটার ওজন চা ভর্তি। এবার বলছে যদি আমি চাগুলোকে খালি করি, তাহলে এই চাগুলোকে তুলে নিলাম, এখান থেকে চা পাতাগুলো তুলে নিলাম, তুলে নেওয়ার পর এই যে বাক্সটা খালি বাক্স, তখন বলছে এর যে ওজন 3.75 কিগ্রা। বলছে 1 ঘন সেমি চায়ের ওজন কত হবে সেটা হিসাব করে। বলছে যে এখানে আয়তন, চায়ের আয়তন 1 ঘন সেমি, চায়ের যে ওজন সেটা কত হবে হিসাব করতে বলছে। তাহলে আয়তন বলতে কি বোঝায় বলতো, সমকোণী চৌবর্গাকার আয়তন বলতে কি বোঝায়, এখানে কতগুলো চা ধরে, এখানে কতগুলো চা ধরে, তাহলে 1 ঘন সেমিতে কতগুলো চা ধরে সেটা তোমাকে হিসাব করতে বলছে। এক এক করে আসি, তাহলে প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে লিখে নি, তারপর কিন্তু এক এক করে আসি। ঠিক আছে, প্রদত্ত কি বলা আছে, যে চায়ের ভেতরে যে চায়ের বাক্স, হ্যাঁ চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমি। প্রস্থটা দেওয়া আছে, প্রস্থ 6 ডেসিমি, উচ্চতা দেওয়া আছে 5.4 ডেসিমি। অতএব চায়ের নিশ্চয়ই আয়তন থাকে, আয়তন বলতে ওই খালি বা ভেতরে কতগুলো চা ধরে, তাই না? তাহলে চায়ের আয়তন কিভাবে বের করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত ঘন সেমি, ঘন ডেসিমি। তাহলে দৈর্ঘ্য কত 7.5, প্রস্থ কত 6, উচ্চতা কত 5.4। এখানে একটু কাটাকুটি করবে, পয়েন্ট তুলে দিবে, তাহলে নিশ্চয়ই নিচে লেখা যাবে 10 গুণন 6, এখানেও পয়েন্ট তুলে দিবে, 54 নিচে কত 10। তাহলে একটা কাজ করো, 5 দিয়ে এখানে উপর নিচ কাটাকুটি, 5 দুগুণ 10, 5 15 75, আবার এখানে 5 দিয়ে 2 দিয়ে কাটবে, এটা 3 দুগুণ 6, 5 দিয়ে একটু কাটাকুটি করো, 3 5 15, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটবে, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 27, আর 9 গুণ করবে, 9 গুণন 27, এত ঘন ডেসিমি। তাহলে এটা গুণ করলে 243 ঘন ডেসিমি। তাহলে চায়ের আয়তনটা পেয়ে গেলাম, মানে খালি বাক্সের ভেতরে এখানে যতগুলো চা ধরে, ঠিক আছে, চা এখানে যতগুলো ধরে, এই খালি বাক্সটার মধ্যে চা কতগুলো ধরে বলছে 243 ঘন ডেসিমি। চা ভর্তি বাক্সটার ওজন, মানে এখানে চা প্রবেশ করলাম, চায়ের পাতাগুলো, তারপরে বলছে বাক্সটার ওজন দিলাম। তাহলে চা ভর্তি বাক্সটির ওজনও দেওয়া আছে, যে 52 কিগ্রা 350 গ্রাম, 52 কিগ্রা 350 গ্রাম। তার মানে এই 350 গ্রাম আর এই 52 কিগ্রাকে আমরা একবারে লিখতে পারি 52.35 কিগ্রা। এটা মানে বোঝাচ্ছে যে 52 কেজি 350 গ্রাম
শূন্য দিলেও কোনো যায় আসে না, এখানে যদি শূন্য দিই কোনো অসুবিধা নেই। যেমন তোমাকে আমি যদি বলি যে 120 পয়সা, 120 পয়সা সমান সমান কয় টাকা, তাহলে আমি লিখতে পারি 1.2 টাকা। তার মানে এইটা মানে বোঝাচ্ছে যে 1 টাকা 20 পয়সা। ঠিক আছে, চা ভর্তি বাক্সটার ওজন আমরা পেয়ে গেলাম 52.35 কিগ্রা। এবার খালি অবস্থায় চাগুলো যদি আমি এখান থেকে সরাই দিই চা পাতাগুলো, তাহলে বলছে খালি অবস্থায় বাক্সটির ওজন পাবো। খালি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে, বাক্সটির ওজন যে 3.75 কিগ্রা, এত কিগ্রা 3.75 কিগ্রা। তার মানে চায়ের ওজন পেয়ে যাব, এই যে বাক্সটার ওজন, চা ভর্তি বাক্সটার ওজন, চা ভর্তি বাক্সটার ওজন থেকে খালি অবস্থায় বাক্সটির ওজন বাদ দিলে কার ওজন পড়ে থাকবে? চায়ের ওজন। অতএব চায়ের ওজন পড়ে থাকবে 52.35 কিগ্রা, এইখান থেকে বাদ দিবে 3.75 কিগ্রা, তাহলে এটা বাদ দিলে দাঁড়াবে হচ্ছে 48.6 কিগ্রা। ঠিক আছে, বোঝা গেল? ধরে নাও এখানে এই বাক্সটার ওজন ধরে নাও 10 কেজি, চা শুদ্ধ, চা পাতা শুদ্ধ 10 কেজি। ঠিক আছে, চা পাতা শুদ্ধ এই বাক্সটার ওজন হলো 10 কেজি। এবার এখানে চা পাতাগুলো আমি এখান থেকে তুলে নিলাম, এখান থেকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর বাক্সটার ওজন দিলাম। বাক্সটার ওজন যদি 2 কেজি হয়, তার মানে চা পাতার ওজন বা চায়ের ওজন কত হবে? 8 কেজি, তাই না? 8 কেজি হবে। বাক্স শুদ্ধ চায়ের ওজন থেকে বাক্সের ওজন বাদ দিলে না চায়ের ওজন থাকবে। এবারে 48.6 কিগ্রা এই যে চাটা পেলাম, সেটা কত ঘন ডেসিমিতে আছে? 243 ঘন ডেসিমি, তাই না? 243 ঘন ডেসিমিতে আছে। তার মানে আমি কি লিখতে পারি যে 243 ঘন ডেসিমি, ঘন ডেসিমি, ডেসিমি চায়ের ওজন, চায়ের ওজন কত? 48.6 কিগ্রা, 48.6 কিগ্রা, 48.6 কিগ্রা। আমাকে বলছে যে 1 ঘন সেমি চায়ের ওজন কত, তার মানে 48.6 কিগ্রাকে 243 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এত কিগ্রা বের হবে। তাহলে এখানে কি করব, 48 পয়েন্টটা তুলে দেবো, পয়েন্টটা তুলে নিচে 10 লিখবো আর 243 2 দিয়ে দেখো ডাইরেক্ট যাবে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 2 4, আর নিচে 2 এর নিচে 10, তাহলে 5 দুগুণ 10, তার 1 এর নিচে 5, 1 এর নিচে 5 এত কিগ্রা। এইভাবে রেখে দিলেও হবে যে 1 ঘন সেমি চায়ের ওজন কত? 1 ঘন সেমিতে 1/5 কিগ্রা চা থাকে। কিগ্রাটাকে তুমি গ্রামে কনভার্ট করতে পারো। 1 কিগ্রা সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে যদি গুণ করে দাও, 1000 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এটা গ্রামে চলে যাবে, গ্রামে। তাহলে এইটা কত হবে? 200, তাহলে 200 গ্রাম। এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। উপরেটা রাখলেও হবে, এখান থেকে রাখলেও হবে, এইটা করলেও হবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন বাকি অঙ্কগুলো শুরু করবো। ঠিক আছে, বাকি অঙ্কগুলো এখানে করবে, 13 নম্বরটা করবে, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। নেক্সট পার্টে এগুলো বলে দেবো। ঠিক আছে।